আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে যে কোনো সময় উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে একটি বিশেষ টিম লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারে এবং এই উদ্দেশ্যে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সও নাকি বাংলাদেশ উদ্দেশ্যে এর মধ্যে রওনা দিয়েছে। এটি আমাদের কাছে সর্বশেষ খবর। এর মধ্যে আপনারা নিশ্চয়ই অনেকে জেনে গেছেন এবং তার সবশেষ অবস্থা সম্পর্কে আরও দু একটি কথা বলবো। তবে তার আগে একটি বিষয় উল্লেখ করতে চাই বিশেষভাবে। যেহেতু খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে, এটি দলের সিদ্ধান্ত, সেহেতু আমরা মোটামুটি এটুকু নিশ্চিত এই মুহূর্ত পর্যন্ত যে তারেক রহমান দেশে আসছেন না বা আসতে পারছেন না। তিনি যে দেশে আসতে পারছেন না বা আসছেন না, কেন এলেন না, এরকম নানান ধরনের প্রশ্ন এখনও পর্যন্ত মানুষের মুখে মুখে নানান ধরনের গুঞ্জন চলছে। একই সঙ্গে নানান ধরনের রাজনৈতিক অপ্রীতিকর বক্তব্য আমাদের সামনে আসছে। দেখুন, আমি শুরু থেকে একটি কথা আপনাদের সামনে বলে আসছি। আমি এটুকু বিশ্বাস করি যে অন্য যে কোনো সন্তানের মতো তারেক রহমানেরও প্রবল আকর্ষণ রয়েছে তার মায়ের প্রতি। মায়ের জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে তাকে একটু স্পর্শ করার, সরাসরি দেখার, এটুকু আমি বিশ্বাস করি। তিনি যে আসছেন না এই অবস্থায়ও বা এলেন না তা নিয়েও প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমার কথা হচ্ছে, সেই প্রশ্নগুলো তোলার সময় তো এখন নয়। তিনি কেন এলেন না, নিশ্চয়ই এর মধ্যে অনেক ধরনের গূঢ় রহস্য রয়েছে। এই বিষয়টি তিনি নিজেই তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পরিষ্কার করেছেন এবং তা নিয়েও রাজনৈতিক অনেক ধরনের বক্তব্য উত্থাপিত হতে পারে। আবারও বলি, কিন্তু সেই সময়টি তো এখন নয়। আরেকটি বিষয় একটু বলে নিতে চাই যে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে বা তিনি কোন অবস্থায় রয়েছেন এ বিষয়ে বুধবার মানচিত্র চ্যানেলে, এই চ্যানেলে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান তিনি তার বক্তব্য তুলে ধরেছিলেন। নিশ্চয় তিনি যতটুকু দেখছেন, যতটুকু জানছেন, সেই জায়গা থেকে তিনি বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং তিনি সবশেষ খালেদা জিয়ার সবশেষ অবস্থা সম্পর্কে একটি মন্তব্য করেছেন। এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুলতেই পারেন, যেহেতু চারিদিকে সারা বাংলাদেশে এখন এটি আলোচনার বিষয়, এটি এখন টক অফ দ্য কান্ট্রি। খালেদা জিয়ার কী অবস্থা, তিনি কোন অবস্থাতে রয়েছেন, সর্বশেষ তার কন্ডিশন কী, নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানও তিনি তার জায়গা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং সেখানে তিনি একটি সর্বশেষ মন্তব্য করলেও তিনি পরিশেষে তার সুস্থতাও কামনা করেছেন। এমনকি যখন মানচিত্রে এই প্রোগ্রামটি নিয়ে, এই সাক্ষাৎকারটি নিয়ে অনেক বেশি প্রশ্ন কোনো জায়গা থেকে উঠছে, তিনি তার দায়িত্বশীলতার জায়গা থেকে একটি স্টেটমেন্ট দিয়েছেন যে যা কিছু বলা হয়েছে তিনি তার নিজের জায়গা থেকে বিশ্লেষণ করে একটি কনক্লুশন টানার চেষ্টা করেছেন। সেই জায়গা থেকে যদি কেউ এটি অন্যভাবে নেওয়ার চেষ্টা করেন, আমরা আসলে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার থাকছে না, এটুকুই বলতে চাই। যাই হোক, যেটি বলছিলাম, তারেক রহমান কেন দেশে আসেননি সেই প্রশ্ন ওঠার পাশাপাশি এবং খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বা শুক্রবার সকালের মধ্যে যে কোনো সময়। এর মধ্যে আরেকটি বিষয় জানা গিয়েছিল যে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, হয়তো দিয়েছেন। এই বিষয়ে প্রেস ব্রিফিংয়ে যতটুকু জানা গেছে, অন্তত আমি এই বিষয়ে কিছু শুনতে পাইনি। তবে লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে, এটি গত দুদিন ধরে শোনা যাচ্ছিল এবং সেটি একটা পর্যায়ে এসে নিশ্চিত হওয়া গেছে এবং এই খবর বিবিসি দিয়েছে আমাদেরকে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং তারাও জানিয়েছে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। গত 24 ঘন্টায় তিনি এর আগে যা ছিলেন একই রকম রয়েছেন এবং এই অবস্থাকে স্থিরশীল মনে করছেন চিকিৎসকরা, এমনই বক্তব্য দেওয়া হয়েছে প্রেস উইং থেকে। আর আবারও তারেক রহমানের প্রসঙ্গে আসি যে তার যে বিড়াল, খুব শখের একটি বিড়াল রয়েছে, আদরের বিড়াল রয়েছে, সেই বিড়ালেরও পাসপোর্ট হয়েছে বাংলাদেশে আসার জন্য। তার তারেক রহমানের একটি প্রস্তুতি ছিল যে যদি দেশে আসার ক্ষেত্রে তার যে জটিলতা রয়েছে সেই জটিলতা নিরসন করা সম্ভব হয়,
তাহলে তিনি আসবেন। বিড়ালের পাসপোর্ট করার বিষয়টি সম্বন্ধে মানে সেই জায়গা থেকে আমরা এই বিষয়টিতে পৌঁছাতে পারি এবং সহজে বোঝা যাচ্ছিল যে তিনি সব পরিবারে আসার চিন্তাভাবনা করছেন বা পরিকল্পনা নিয়েছেন এবং সেই পরিকল্পনা থেকে বিষয়গুলো বাস্তবায়নের চেষ্টা করছিলেন। আরেকটি বিষয় যেটি উল্লেখ করা দরকার যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার যে হসপিটাল যেখানে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন, সেই হাসপাতালের পাশের মাঠে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর 2টি হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ এবং উড্ডয়ন করেছে। এই বিষয়টি না এখনও পর্যন্ত মানুষের কাছে রহস্যের। মানে কেন এই অবস্থায় SSF এর প্রোটোকল অনুযায়ী এই পরীক্ষামূলক এই উড্ডয়নের ব্যবস্থা, এই প্রশ্নটি মানুষের মুখে রয়েছে। তবে যেটুকু বোঝা যাচ্ছে সম্ভবত খালেদা জিয়াকে এ ধরনের কোনো হেলিকপ্টার করেই বিমানবন্দরে নেওয়া হবে, সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নেওয়া হবে, হতে পারে। এর পাশাপাশি আরও অনেক ধরনের মন্তব্য, নানান ধরনের গুঞ্জন বা কেউ কেউ গুজবও ছড়াচ্ছিল। আগেই বলেছি যে এমন কোনো ব্যবস্থা থাকলে সেটি এমনিতেই হতে পারত। সরকারের পক্ষ থেকে একেবারে প্রকাশ্যে একটি বিজ্ঞপ্তি দেওয়া হলো, সেই বিজ্ঞপ্তি নিয়েই নানান ধরনের কানাঘুষা চলছিল। এখন পর্যন্ত মানুষ জানে না যে এই হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়নের ভেতরের কারণটি কী। অনেক ধরনের প্রশ্ন উঠছে। আর খালেদা জিয়ার যে অসুস্থতা, তার জন্য বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা যায় যে আওয়ামী লীগকেই দায়ী করা হয়েছে। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বৃহস্পতিবার দুপুরে যে সংবাদ সম্মেলনটি করলেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে তাকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে। নির্যাতন করে অসুস্থ করা হয়েছে মানে কি? এই সময় তো আর কেউ নির্যাতন করেনি, আওয়ামী লীগ সময়ের কথাই তিনি উল্লেখ করতে চেয়েছেন। এই জায়গাটিতে একটু জোর দিতে চাই, যেটি আমি শুরু থেকে বলছিলাম যে তারেক রহমানকে নিয়ে যেমন নানান ধরনের রাজনৈতিক বক্তব্য চলছে, এখন খালেদা জিয়ার এই অসুস্থতা নিয়েও বিএনপির পক্ষ থেকে এই ধরনের বক্তব্য তুলে ধরার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তখন সবারই একটা উদ্দেশ্য, সবাই যেটি প্রার্থনা করছেন খালেদা জিয়ার সুস্থতা, তিনি যেন আবারও ফিরে আসেন। তার অবস্থা যতই সঙ্গীন হোক না কেন, যতই তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকুন না কেন, সৃষ্টিকর্তা চাইলে তো রহমানের দেশে ফেরার তারিখ নিশ্চিত করলেন বিএনপি নেতারা, কিন্তু তিনি কি দেশে ফিরতে পারবেন? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। খবরে বলা হচ্ছে যে চলতি মাসের 12 থেকে 15 তারিখের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদি এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়, তাহলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের 1 সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। স্থায়ী কমিটির 2 সদস্য জানান, আমরা আশা করছি এর মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে। তফসিল ঘোষণা হলেই তিনি দেশে চলে আসবেন। আর তারেক রহমানের একজন উপদেষ্টা জানান, আগামী 12 থেকে 15 ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর কিছুটা নির্ভর করছে, প্রয়োজনে 2-1 দিন আগেও চলে আসতে পারেন। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো কিনা তা পর্যবেক্ষণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন। এর আগে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই বলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন 2 দিন আগে। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নিরাপত্তা দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মায়ের অসুস্থতা প্রসঙ্গে গত 30শে নভেম্বর সকালে লন্ডন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শ কাতর বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এ পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী। যাই হোক, তারেক রহমানের দেশে ফেরার কথা আমরা গল্প শুনছি প্রায় গত 16-17 মাস যাবতই, কিন্তু সত্যিকার অর্থে তারেক রহমান এখনো পর্যন্ত দেশে ফেরেননি।
তারেক রহমানের 30শে নভেম্বরের স্ট্যাটাসে যেটি মনে হয় যে দেশে ফেরার বিষয়টি তার একক কর্তৃত্বাধীন বা তার একক হাতে নেই, এখানে অনেক বিষয় জড়িত আছে। একদিকে বাংলাদেশের নিরাপত্তা বিষয় থাকতে পারে, কিংবা বাংলাদেশের কর্তৃপক্ষের তো বিভিন্ন ধরন আছে, সেই ধরনের সব জায়গা থেকে তার দেশে ফেরার ক্লিয়ারেন্স আছে কিনা সেটি একটা বড় প্রশ্ন। এবং আরেকটি বিষয় যে তিনি এই মুহূর্তে তার স্ট্যাটাসটা কি, তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন, তিনি যুক্তরাজ্যে অবশ্যই রাজনৈতিক আশ্রয়ে বসবাস করছেন এবং তিনি যুক্তরাজ্যের নাগরিক, রাজনৈতিক আশ্রয়ে নাগরিক হয়ে থাকতে পারেন কিংবা নাগরিক নাও হয়ে থাকতে পারেন, তিনি যুক্তরাজ্যের একজন আশ্রয় প্রার্থী। কিন্তু যুক্তরাজ্যের আইন কি বলে? যুক্তরাজ্যের আইন যদি একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থী হয়ে থাকেন, রাজনৈতিক আশ্রয় কি কারণে, এই বিষয়গুলোই তো দেখাতে হয় যে আমি আমার নিজ দেশে থাকতে পারছি না, আমি নিজ দেশে অত্যাচারের শিকার, রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এই কারণে তোমরা আমাকে আশ্রয় দাও। এমন আবেদন করেই তো তারেক রহমান ব্রিটেনে বা যুক্তরাজ্যে আশ্রয় পেয়েছেন। আশ্রয় পাওয়ার পর তিনি যদি নাগরিকত্ব পান, সেক্ষেত্রে কি হবে? যদি আশ্রয় পাওয়ার পরে তিনি নিজ দেশে ফিরে আসেন, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো দেশের কথা বলা হচ্ছে যে বলা হয় যে যদি একজন আশ্রয় প্রার্থী একদিনের জন্য তার নিজ দেশে যান, তাহলে আশ্রয়দাতা দেশ মনে করতে পারেন যে তার নিজ দেশে যাবার যে বাধা, সেই বাধা উতরিয়ে গেছে, কাজেই তার আশ্রয় প্রয়োজন নেই। এবং যে স্ট্যাটাসে যে সুযোগ সুবিধায় একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থী যেভাবে ছিলেন বা আছেন বা থাকেন, সেটি তার হারিয়ে যেতে পারে। এই সংখ্যা থেকেও তারেক রহমান দেশে আসছেন না, কারণ বাংলাদেশের রাজনীতি হচ্ছে জোয়ার ভাটার রাজনীতি। আজকে বিএনপি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, রাজনীতি করছে, এক সপ্তাহ পর যে প্রকাশ্যে ঘুরে বেড়াবে, রাজনীতি করবে, এই নিশ্চয়তা কিন্তু দেওয়া যায় না। আজ থেকে 1.5 বছর আগের কথা চিন্তা করুন, যে আওয়ামী লীগের জোয়ার ছিল, আজকে আওয়ামী লীগের ভাটা, এই মুহূর্তে বিএনপির জোয়ার দেখা যাচ্ছে। এক সপ্তাহ পর যে ভাটার টান পড়বে না, আর ওদিকে তারেক রহমান তার রাজনৈতিক আশ্রয় হারিয়ে ফেলবেন, এইটা মনে হয় করবেন না। আমি শুরুতেই বললাম যে বাংলাদেশের রাজনীতি হচ্ছে জোয়ার ভাটার রাজনীতি। সেই জোয়ার ভাটার রাজনীতিতে তারেক রহমান নিশ্চয়ই তার নিজের যে আশ্রয়টি সেটি বজায় রাখতে চাইবেন শেষ পর্যন্ত। আবার বাংলাদেশ নিয়েও রাজনীতি করবেন বা করছেন। সেই জায়গা থেকে তারেক রহমান, বিএনপি নেতারা যতই বলুন না কেন, তারেক রহমান দেশে আসবেন না। খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেমনটাই হোক, মুমূর্ষু হোক, মৃতপ্রায় হোক, যেমনই হোক, খালেদা জিয়াকেই আমি 2 দিন আগের গত পরশুর ভিডিওতে বলেছি যে খালেদা জিয়াকেই বিদেশে নেওয়া হবে এবং সেটি শেষ পর্যন্ত হবে। তারেক রহমান বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অন্ততপক্ষে ব্রিটেনের আশ্রয় তিনি ত্যাগ করবেন না এবং বাংলাদেশেও আসবেন না, এটি এক প্রকার নিশ্চিত। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টি আপনারা অনেকেই শুনেছেন এবং এটা নিয়ে আপনারা খুব উৎকণ্ঠার মধ্যে আছেন। এবং বাংলাদেশের রাজনীতি আজকে যে টালমাটাল, সেই টালমাটাল অবস্থায় বেগম খালেদা জিয়ার মতো একজন সাবেক প্রধানমন্ত্রীর জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। কেউ বলছেন উনি নেই, কেউ বলছেন উনি আছেন, কেউ বলছেন ভেন্টিলেশনে আছেন। কিন্তু সব কিছু ছাপিয়ে যে কথাটি সর্বমহলে আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে তার একমাত্র সন্তান, বেঁচে থাকা পুত্র সন্তান, তিনি লন্ডনের মতো একটি উন্নত বিশ্বে আছেন। মায়ের দুরবস্থায়, জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে তার সন্তান কেন তার পাশে নেই? এখন এই বিষয়টি আপনাদেরকে আমি আলোচনা করতে চাই যে আসলে বাংলাদেশের একজন নাগরিক যদি ব্রিটেনে কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে, তাহলে এতদিন পর তার স্ট্যাটাসটা এখানে কি থাকা যেতে পারে এবং তারেক রহমানের স্ট্যাটাসটা এখানে কি আছে, তিনি কেন দেশে যাচ্ছেন না বা যেতে পারছেন না বা যেতে চাচ্ছেন না, এই বিষয়গুলো নিয়েই কিন্তু কথাটা মূলত হচ্ছে। আপনি দেখেন তারেক রহমান 2006 বা 7 সালে সম্ভবত 7ই এদেশে আসেন। আসার পর তিনি এদেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। রাজনৈতিক আশ্রয় হচ্ছে ব্রিটেনের একটা আইনগত বিষয়। 1951 সালে একটা কনভেনশন হয়েছিল যেটাকে বলে রিফিউজি কনভেনশন। কেউ
রাজনৈতিক মত পার্থক্যের কারণে, কারো ধর্মীয় পরিচয়ের কারণে, কারো বিশেষ কোনো মত প্রকাশের কারণে, অথবা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কারণে, অথবা কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিগোষ্ঠী হওয়ার কারণে রাষ্ট্র কর্তৃক অথবা সমাজের শক্তিশালী কোনো গ্রুপ কর্তৃক যদি তারা জীবনের আশঙ্কা বোধ করেন নিজের দেশে, এবং সেই কারণে যদি তিনি ইউনাইটেড কিংডমে কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন, সেই প্রার্থনা করলে সরকার তার প্রার্থনাটি মঞ্জুর করতে পারে অথবা রিফিউজ করতে পারে। তো তারেক রহমানের ক্ষেত্রে সেটি মঞ্জুর করা হয়েছে। তো মঞ্জুর করা হলে সাধারণত যদি কারো অ্যাসাইলাম অর্থাৎ রাজনৈতিক আশ্রয় প্রার্থী অর্থাৎ আশ্রয় প্রার্থনা যদি মঞ্জুর করা হয়, তাহলে তাকে 5 বছরের জন্য একটি ভিসা দেওয়া হয়। এই ভিসাটির স্ট্যাটাস হলো ইউনাইটেড কিংডমে একজন ব্রিটিশ নাগরিক যেই রকমের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে, যেই রকমের স্ট্যাটাস পায়, ঠিক ওই রকমের স্ট্যাটাসে একজন আশ্রয়প্রার্থী পেয়ে থাকেন। তারপরে এই 5 বছরের জন্য তাকে যে ভিসাটি দেওয়া হয়, সেই ভিসাটির জন্য কোনো টাকাও দিতে হয় না। এই ভিসার 5 বছর মেয়াদে শুধু তিনি পান না, তার যদি 18 বছরের নিচে কোনো সন্তানাদি থাকে অথবা স্ত্রী পুত্র থাকে, তাদেরকেও নিয়ে আসতে পারেন। এখানে থাকলেও তারা অ্যাপ্লিকেশন করতে পারে, আর যদি দেশের বাইরে থাকে তারাও বিনা পয়সায় এসে জয়েন করতে পারে। যদিও সাম্প্রতিক এই আইনটি পরিবর্তিত হয়ে এখন ফ্যামিলি আনতে একটু অন্য ধরনের আইন ফলো করতে হয়, আপাতত ফ্যামিলির কথা বাদ দেন। তো তারেক সাহেব যখন 2008 সালে রাজনৈতিক আশ্রয় পান, তখন থেকে নিয়ম হচ্ছে 5 বছর আপনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার পরে 5 বছরের জন্য ভিসাটা দেওয়া হয়। এই 5 বছরের ভিতরে আপনি একটি অ্যাপ্লিকেশন করে একটি ট্রাভেল কার্ড পেতে পারেন। এটাকে বলে ট্রাভেল কার্ড, ট্রাভেল ডকুমেন্ট, ব্রিটিশ ট্রাভেল ডকুমেন্ট অ্যাজ এ রিফিউজি। ওই ট্রাভেল ডকুমেন্টটার ভ্যালু হচ্ছে আপনি পৃথিবীর যত দেশে ব্রিটিশরা যেতে পারে আপনিও পারবেন। কিছু কিছু দেশ ভিসা নিয়ে যেতে হয়, আর বাকি অনেক দেশ আছে ভিসা ছাড়াও যাওয়া যায়। এই ট্রাভেল ডকুমেন্টে একটি কথা স্পষ্টভাবে লেখা থাকে, এই 5 বছরের মধ্যে, অর্থাৎ যে 5 বছরের জন্য আপনাকে ভিসা দেওয়া হয়েছে, এই 5 বছরে আপনি পৃথিবীর সব দেশে যেতে পারলেও যেই দেশে আপনার বিপদ বলে আপনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন অর্থাৎ নিজের দেশ, সেই দেশে যেতে পারবেন না। 5 বছর পর আপনি চাইলে ইনডিফিনিট লিভ টু রিমেইনের অ্যাপ্লিকেশন করতে পারেন, অর্থাৎ আপনাকে সারা জীবনের জন্য ভিসা দিয়ে দেবে। এই ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার 1 বছরের মধ্যে আপনি চাইলে এই দেশের ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেই ব্রিটিশ পাসপোর্ট যদি আপনাকে দিয়ে দেয়, তাহলে তো আপনি নিজের দেশেও যেতে পারবেন, অন্য দেশেও যেতে পারবেন অ্যাজ এ ব্রিটিশ। তখন আর আপনি ওই দেশের নাগরিকের মতো কোনো সমস্যায় নেই, কারণ আপনি তখন ব্রিটিশ সিটিজেন। তো এখন এই রকম অবস্থায় এই যে 5 বছর পরে ব্রিটিশ হয়ে যাওয়া, এই 5 বছর হওয়ার আগ পর্যন্ত আপনার যে বাংলাদেশি পাসপোর্টটি, সেটি কিন্তু ব্রিটেনের সরকারের কাছে থাকে। অর্থাৎ আপনি যখন ক্লেমটা করেন, অ্যাপ্লিকেশন করেন অ্যাসাইলামের, তখনই আপনার নিজের পাসপোর্টটি সারেন্ডার করতে হয়। তো 5 বছর পরে আপনি যখন আপনার ইনডিফিনিট লিভ টু পেলেন, রিমেইন পেলেন, তারপরে 1 বছর পরে আবার এখানে স্থায়ী হয়ে গেলেন, তাহলে তো এখন আপনি আপনার ভিসা নিয়েই, আপনার পাসপোর্ট নিয়েই আপনি পৃথিবীর যে কোনো দেশে যেতে পারেন। এখন প্রশ্নটা হচ্ছে, তারেক রহমানের কি ব্রিটিশ পাসপোর্ট আছে নাকি নেই? ব্লু অ্যান্ড হোয়াইট নামে এটি কোম্পানিতে তারেক রহমানের ডাইরেক্টরশিপ ছিল। আমরা দেখেছি হাসান রহমান নামে একজন সাংবাদিক, যিনি বাংলাদেশের বেশ কিছু টেলিভিশন এবং পত্রিকার সাংবাদিক ছিলেন, তিনি একটি প্রতিবেদন প্রকাশ করেছেন যে তারেক রহমান যখন কোম্পানির ডিরেক্টর হন, তখন সেখানে ঘোষণা দিয়েছেন যে তিনি ব্রিটিশ নাগরিক। অর্থাৎ এটা একটা পাবলিক ডকুমেন্ট। আমি আপনি যে কেউ ব্লু অ্যান্ড হোয়াইট নামে যে কোম্পানিটা রয়েছে, সেই কোম্পানির যদি আপনি ইউকের গুগলে যান, সেখান থেকে বের করে নিতে পারবেন যে তারেক রহমানের ডিক্লারেশনটা সেখানে রয়েছে। সেখানে এখনও সেটাই বলা আছে যে তিনি একজন ব্রিটিশ নাগরিক। এটা আমরা বলিনি, তিনি বলেছেন অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন। তো তিনি যদি ব্রিটিশ সিটিজেন হন, তাহলে তিনি বাংলাদেশে যেতে কি লাগবে? বাংলাদেশে যেতে দুইভাবে তিনি বাংলাদেশে যেতে পারেন। তিনি যদি বাংলাদেশের কোনো পাসপোর্ট থাকে তার, অর্থাৎ ব্রিটেনের আইনে আপনি ব্রিটিশ হলেও বাংলাদেশি পাসপোর্ট রাখতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কারণ ব্রিটেনে দ্বৈত নাগরিকত্বের বিধান রয়েছে এবং বাংলাদেশেও দ্বৈত নাগরিকত্বের বিধান রয়েছে। তারেক রহমান সাহেব যেহেতু বাংলাদেশের একজন নাগরিক, তিনি চাইলেই বাংলাদেশের পাসপোর্ট নিতে পারেন। অতদিন যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন বিষয়টা একরকম ছিল। রাজনৈতিকভাবে যেহেতু তাকে পাসপোর্ট দিচ্ছিল না বলে আমরা শুনেছি এবং জেনেছি, সেই ক্ষেত্রে 2024 সালের 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের এই যখন ক্ষমতা থেকে আউস্ট হয়, তখন কিন্তু তিনি চাইলেই বাংলাদেশে একটি পাসপোর্ট নিতে পারতেন।
দ্বিতীয় কথা হচ্ছে, তিনি যদি পাসপোর্ট না নিয়ে থাকেন তাহলে ব্রিটিশ পাসপোর্টের মধ্যেও নো ভিসা রিকোয়ার্ড নামে একটি বিধান রয়েছে। অর্থাৎ আপনি যদি ব্রিটিশের সিটিজেনশিপ গ্রহণ করেন তাহলে আপনি নিজের দেশে যেতে গেলে বাংলাদেশে একটা রুল রেখেছে, সেখানে আপনি একটি অ্যাপ্লিকেশন করলে আপনার ব্রিটিশ পাসপোর্টের মধ্যে একটি সিল দিয়ে দিবে, সেটাকে বলে নো ভিসা রিকোয়ার্ড। অর্থাৎ আপনি যতবারে বাংলাদেশে যান, বাংলাদেশে গিয়ে থাকতে চান, আপনাকে কোনো পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে যাওয়া আসা করতে দেবে বাংলাদেশ। এটা একটা। আরেকটি হলো, ব্রিটিশ নাগরিক বাংলাদেশে যেতে যদি তার বাংলাদেশি ভিসা নাও থাকে তাহলে এয়ারপোর্টে তাকে 28 দিনের জন্য ভিসা দেওয়া হয়, অন অ্যারাইভাল ভিসা। এটা বাংলাদেশের রুলেই আছে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তারেক রহমান সাহেব যদি চায়, আজকে চাইলে একদিনের মধ্যেই তাকে একটি আউটপাস দেওয়া হবে। আউটপাস মানে হচ্ছে বাংলাদেশের কোনো নাগরিক পৃথিবীর কোনো দেশে ভিসা জটিলতা অথবা তার পাসপোর্ট না থাকার কারণে দেশে যাইতে যদি সমস্যা হয়, রাষ্ট্র চাইলে এক পাত্র একটা আউটপাস দিতে পারে। এই পাস দিয়া এই দেশ থেকে তিনি শুধু বাংলাদেশে যাবেন, এটা দিয়ে আবার ফেরত আসতে পারবেন না, শুধু যেতে পারবেন। এখন প্রশ্নটা হচ্ছে, তারেক রহমান এই দেশে আছেন, বাংলাদেশের পাসপোর্টও নাই, ব্রিটিশ পাসপোর্টও কি নেই? আমরা বিশ্বাস করি তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে, কিন্তু ব্রিটিশ পাসপোর্ট দিয়ে তিনি দেশে যাবেন না। কেন যাবেন না? এটা একদম যৌক্তিক একটা কারণ। যৌক্তিক কারণটা হচ্ছে, উনি বাংলাদেশের সবচেয়ে এখন এই সময়ে যে পপুলার দল যেটা বিএনপি, সেই দলের তিনি প্রধান। কারণ খালেদা জিয়া যদিও প্রধান, ডিফ্যাক্টো তিনি কিন্তু অসুস্থ হওয়ার কারণে কাজ করতে পারছেন না। তারেক রহমানই কিন্তু এই কাজগুলো চালাচ্ছেন। দ্বিতীয়ত, বিএনপি ঘোষণাই দিয়েছে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে বাংলাদেশের আইনে বলেছে কোনো প্রধানমন্ত্রী বা সাধারণ এমপিও নির্বাচনে দাঁড়াতে পারবেন না যদি তিনি কোনো দেশের ভিন্ন দেশের নাগরিক হন। এখন তারেক রহমান এয়ারপোর্ট দিয়ে যদি ঢাকায় যান, তাহলে আপনারা দেখবেন, সবাই দেখবে, ব্রিটিশরা দেখবে যে তিনি আসলে একজন বিদেশি নাগরিক হিসেবে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে গেছেন। তাহলে তার রাজনীতির জন্য এটা বড়ই একটা সমস্যা, জটিলতা। কারণ এই নাগরিকত্ব সারেন্ডার করার একটা প্রসেস আছে, সেই প্রসেস হতে হতে নির্বাচনের ট্রেন হয়তো চলে যাবে। সুতরাং সেটাও তার জন্য সম্ভব না প্র্যাকটিক্যালি। তাইলে এখন আমার প্রশ্নটা হচ্ছে, তিনি যে বাংলাদেশের একটি পাসপোর্ট নিতে পারেন, আপনারা জানেন বাংলাদেশের যে পাসপোর্ট, এই পাসপোর্টটি কিন্তু তৈরি অবস্থায় থাকে, শুধু একটি পাতা চেঞ্জ করা হয়। অর্থাৎ যে পাতাটি তার ব্যক্তিগত বিষয়গুলো থাকবে, সেই জায়গাটি শুধু এখানে অ্যাড করা হয়। একটি পাসপোর্ট করতে 7 দিন, 8 দিন, 10 দিন, 1 মাস সময় লাগে। কেন লাগে? কারণ এটা ভেরিফিকেশন করতে হয়, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে, নানান জটিলতা আছে। কিন্তু তারেক রহমানের জন্য কি পুলিশ ভেরিফিকেশন লাগবে? তারে কি বাংলাদেশের পুলিশরা চিনে না? সরকার কি চিনে না? তাকে তো বললেই হলো। তার মানে উনি এখন গিয়ে যদি, আজকে গিয়ে যদি ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে আসেন, আগামীকাল সকালবেলা কিন্তু তিনি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যেতে পারেন। তো সেটা কি তিনি করবেন? সেটা করতে গেলে আরেকটি ইস্যু আছে, যে তিনি যদি আবার এদেশে ফিরে আসতে চান, সেই ক্ষেত্রে তার ব্রিটিশ পাসপোর্টটি সারেন্ডার করে, রিনাউন্সিয়েশন বলে, এটা করে তাকে কিন্তু একটি ইনডিফিনিট লিভ টু রিমেইন স্টিকার বা ইনডিফিনিট লিভ টু রিমেইনের আবেদন করে সেটা তাকে নিতে হবে। এখন তিনি একজন বড় রাজনীতিবিদ, তার রাজনৈতিক উপদেষ্টা আছে, আইন উপদেষ্টা আছে, তারা কি উপদেশ দিয়েছেন বা কি পরামর্শ দিয়েছেন আমরা জানি না। কিন্তু আমরা যে জিনিসটা বুঝছি, এই মুমূর্ষু অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একজন মা, যিনি রাষ্ট্রের সর্বোচ্চ সার্ভিস করেছেন, সেই মাকে দেখতে তার সন্তান যেতে পারছে না। এই যে দুঃখ, এই যে কষ্ট, এই যে আহাজারি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এই জায়গাটি ইমিগ্রেশন, পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ড, তারপরে ট্রাভেল ডকুমেন্ট অথবা অন্য যে কোনো প্রক্রিয়াকে বাদ দিয়ে আমরা যে জায়গাটিতে যেতে চাই, যে তারেক রহমান সাহেব আওয়ামী লীগ ক্ষমতার থেকে চলে গেল আজকে 16 মাস থেকে 17 মাস, 16 মাস শেষ। এই 16 মাসেও তিনি কেন বাংলাদেশের পাসপোর্ট নিলেন না বা বাংলাদেশের ট্রাভেল পাস নিলেন না, নো ভিসা নিলেন না এবং বাংলাদেশে যাওয়ার চিন্তা কেন করেননি? সাম্প্রতিক তিনি তার সাইলেন্স ভেঙে তিনি বলেছেন যে তার বাংলাদেশে যাওয়াটা শুধু তার উপরে নির্ভর করে না, আরও কিছু ফ্যাক্টর সেখানে রয়েছে। এই ফ্যাক্টরগুলো কি? অন্য আরেকটি শক্তি রয়েছে, সেটি কি আওয়ামী লীগ? না, আওয়ামী লীগ না, কারণ আওয়ামী লীগ এখন ক্ষমতাতেই নেই, তারাই এখন দেশে নেই। এটা কি তাহলে জামাত? সেটাও আমরা জানি না। এটা কি আমেরিকা, নাকি এটা ইউনূস সরকার, নাকি ভারত সরকার, নাকি বাংলাদেশের আর্মি? আমরা জানি না। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে চেষ্টা করেছি এবং আমরা অনুসন্ধান করার চেষ্টা করেছি, যে উনার কাছে যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে, আপনি যদি দেখেন ইউনূস সরকার ক্ষমতায় আসা থেকে আজকে পর্যন্ত যে সময়, এই সময়ের ভিতরে প্রতিদিন বিএনপিকে জনপ্রিয়তা কমের দিকে নিয়ে যাচ্ছে আর জামাতকে জনপ্রিয়তা উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আওয়ামী লীগের
কার্যক্রম নিষিদ্ধ করে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করে মাঠটা খোলা করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের জন্য, মানে জামাতের জন্য, এবং জামাত সেখানে চাষবাস করছে। এর ফলে প্রতিদিন বিএনপি জামাতের সাথে তার দূরত্বটা কমে আসছে। সর্বশেষ যে জরিপটি হলো সেই জরিপে দেখা গেল বিএনপি 19% আর জামাতে ইসলামী 17%, আর জামাতের খালতো ভাই ইসলামী ঐক্যজোট তারা 4%। এখন দুই খালতো ভাই মিলে 17 আর 4 21, আর বিএনপির কিন্তু রইল মাত্র 19। তার মানে হচ্ছে জামাতে ইসলামী আর ঐক্যজোট এই দুইটা দলের সম্মিলিত ভোট বিএনপির ভোটের চাইতেও 1% বেশি। আবার এই জামাতে ইসলামের বি টিম বলে আমরা যাদেরকে চিনতাম, ছাত্র সমন্বয়ক, এনসিপি, নাগরিক কমিটি, তাদেরও 4% ভোট। তাহলে এখন তারা 25% হয়ে যাচ্ছে। তাহলে হিসাব করে দেখেন যে প্রতিদিন যেভাবে ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে জামাতকে তুলে আনার যে প্রকল্প চলছে, এই প্রকল্পের অংশ হিসেবে এবং পাকিস্তানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং এই পাকিস্তানের যে মৌলবাদী গোষ্ঠী এবং তাদের যে জঙ্গি গোষ্ঠী, এরা যেভাবে লস্করে তৈয়বা বা জৈশে মোহাম্মদীরা প্রতিদিন বাংলাদেশে আসছে, এর ফলে আমরা যদি জিয়াউর রহমানের দল বিএনপির খালেদা জিয়ার সময়কে দেখি, তখন কিন্তু পাকিস্তানিদেরকে এইভাবে বাংলাদেশে এন্ট্রেন্স দেওয়া হয় নাই। তার মানে হচ্ছে এখানে এই একটা বিশেষ গোষ্ঠী এই ডক্টর ইউনূসের সাথে মেকানিজম করে জামাতকে সামনের দিকে এনে বিএনপিকে একটা সাপ্রেস করার চেষ্টা চলছে, এবং এর সাথে আমেরিকার অতীত ইতিহাসও রয়েছে। সেই কারণে তারেক রহমান সেফ ফিল করছেন না যে তিনি যদি ফিরে দেশে যান তাহলে তার জীবনের নিরাপত্তা আছে কিনা, তিনি বেঁচে থাকবেন কিনা, বেঁচে থাকলেও তাকে নির্বাচিত হতে দিবে কিনা। যদি নির্বাচিত হতে না দেয় তাহলে তাকে নানান ধরনের মামলা দিয়ে ওই দলকে, ওই যারা ক্ষমতায় আসবে তাদেরকে সাপোর্ট করতে বাধ্য করা হবে। এইরকম একটা অবস্থা থেকেই আমরা বিশ্বাস করি তারেক রহমান দেশে যেতে পারছেন না। এক, দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যদি খেয়াল করে দেখেন যে আজকের দুনিয়াতে গণতন্ত্রের যে মডেল, এই মডেলে কি বাংলাদেশ আছে? বাংলাদেশের সবচাইতে বড় দল আওয়ামী লীগ। কারণ সাম্প্রতিক যে তারা আইআরআই গবেষণা করে যে রেজাল্ট দিল, সেখানে দেখা গেল আওয়ামী লীগের পক্ষে মানে ভোট আমরা এদেরকে দেব না, জামাতকে, বিএনপিকে, এনসিপিকে দেব না, তাহলে তারা কারা? এবং বলছে আওয়ামী লীগকে দেব, নাম লিখে দিয়েছে তাদের ওখানে, মানে আওয়ামী লীগকে চুজ করার কোনো জায়গায় নেই, নাম লিখে দিয়েছে, এরকম লোক আছে 8%। তাহলে আপনি বোঝেন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে গত 20 বছরের মধ্যে সবচাইতে জনপ্রিয় জায়গায় আছে আজকে। এই সব কিছু চিন্তা ভাবনা করে, সব হিসাব নিকাশ করেই কিন্তু তারেক রহমান আগাচ্ছে। তবু আমি বলবো, তারেক রহমানের মা যদি, এই বাংলাদেশে আজকে একজন ডাক্তার গিয়েছেন আমরা জানি, সেই ডাক্তার যদি বলে যে না, উনাকে আর দেশের বাইরে নেওয়া সম্ভব না, সেই ক্ষেত্রে তারেক রহমান ঢাকায় যাবেন, এয়ারপোর্ট থেকে তাকে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে এবার কেয়ার হসপিটালে। তারপর তিনি গৃহে যাবেন, তিনি পাবলিক মিটিংয়ে আপাতত আসবেন না, একটু পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন আছে। কথা হবে শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিয়ে ডক্টর ইউনূসের পক্ষে বিএনপিকে মাইনাস করা কি খুব কঠিন কাজ বলে মনে করছেন? আমি মনে করছি না, আপনাদের জানিয়ে রাখছি এটা। কারণ ইতোমধ্যেই জামায়াত এবং তার বি টিম হিসেবে এনসিপি বা নাপাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে ইউনূস এবং তার মব সঙ্গীরা বিরাটভাবে সফল হয়ে পড়েছে। লক্ষ্য করুন তো, এই মুহূর্তে রাজনীতির মাঠে কেউ নেই। আমি দেখছি বিএনপি এই ইউনূস মহাজনের মব সরকার দ্বারা টিস্যু পেপারের মতো ব্যবহৃত হচ্ছে। শুধু এই সরকারের সবকিছু হালাল করার জন্য বিএনপি একমাত্র ছাঁকনি, এবং সেই বিরল স্বভাবের ছাঁকনি যার ভেতর দিয়ে এই সরকারের সকল ষড়যন্ত্রকে এই ছাঁকনির ভেতর দিয়ে, বিএনপি নামক ছাঁকনির ভেতর দিয়ে চালান করে দিয়ে হালাল করা হচ্ছে। ডক্টর ইউনূস ও তার জুলাই শেষ সঙ্গীরা বিএনপিকে এমন ভাবে ফাঁদে ফেলেছে যেন তারা বুঝতে না পারে যে এটাই বিএনপি ধ্বংসের প্রক্রিয়া। ডক্টর ইউনূসের কথিত 3-0 সম্পর্কে আপনাদের সবারই জানা আছে। আমরা জানি দেশে বিদেশে কোটি কোটি টাকা ব্যয় করে তিনি এই 3-0 প্রচারণা চালান। বাংলাদেশের ক্ষেত্রে এই 3-0 কি কি শুনবেন, বা কি হতে পারে? আমি কিভাবে এই 3-0-কে দেখি বাংলাদেশের ক্ষেত্রে? এই 3-0 আর কিছু নয়। 1 নাম্বার 0 শেখ হাসিনা, এরই মধ্যে প্রায় সকল ক্ষেত্রেই তাকে 0 করে ফেলার চেষ্টা হয়েছে, প্রায় হয়ে গেছেন। এরপরে হচ্ছে দ্বিতীয় 0 বেগম জিয়া। আপনার কি মনে হয় এই বেগম জিয়াকে 0 করতে খুব বেশি কাজ করতে হচ্ছে ডক্টর ইউনূসকে? মোটেও না। আরেকটি 0 কে? তাহলে তারেক রহমান। তারেক রহমানকে 0 করতে
কি করছেন বা কি করতে পারেন সেটা দেখি চলুন বরং। আজ যদি ডক্টর ইউনূসের সরকার একই কৌশলে তারেক রহমানকে ফাঁদে ফেলে দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তার উপর সন্ত্রাসী হামলা ঘটিয়ে অথবা তাকে কোনো না কোনোভাবে হত্যা করেন বা করা হয়, তাহলে ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা কোনো অসুবিধার সম্মুখীন হবেন বলে মনে করেন? হবেন না। কারণ এর তো কোনো উদাহরণ নাই। বাংলাদেশের রাষ্ট্রনেতাদের হত্যা করে, জাতীয় নেতাদের হত্যা করে কারো কোনো বিচার হয় না। আমরা তো সেটাই জানতাম। শেখ হাসিনা করেছেন, কিন্তু সেটা তো আসলে টেকেনি। সেটা টেকেনি বলেই সেই বিচার ব্যবস্থাকে উন্নত করার চেষ্টাটা সফল হয়নি বলেই তো এই ইউনূসের সরকার ক্ষমতা নিয়েছে, তাই না? ধরুন তারেক জিয়াকে ইউনূস সাহেব এবং তার সরকার কোনো না কোনোভাবে হত্যা করতে সফল হলেন, তারপর কি করবেন? এই হত্যাকাণ্ডের সকল দোষ চাপানো হবে আওয়ামী লীগের ঘাড়ে। আওয়ামী লীগের ঘাটটি তো প্রস্তুতি আছে না, বলেন তো? আর তারেক রহমান ছাড়া বিএনপির অবস্থাটা একবার ভাবুন তো। বেগম জিয়া অশীতিপর, তার পক্ষে এই দলটির হাল ধরা আর সম্ভব নয়। তার মানে তারেক রহমানকে সরানোই হবে সেই চূড়ান্ত ঘুঁটি বা চাল, যার মাধ্যমে বিএনপিকে একেবারে ধ্বংস করে দেওয়া যাবে এবং একই সঙ্গে আওয়ামী লীগকে দায়ী করে আন্তর্জাতিক মহলে ডক্টর ইউনূস এবং তার সরকারের নিজেদেরকে নির্দোষ এবং সংস্কারপন্থী হিসাবে, সংস্কারকামী হিসাবে উপস্থাপন করতে পারবেন এবং তাদের জন্য পুরো মাঠটি ফাঁকা হয়ে যাবে। এই ছকটি অত্যন্ত পরিকল্পিত এবং বহু সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই এর আলামত দেখানো হয়েছে। একাধিক গুজব, অডিও ক্লিপ এবং বিদেশি বিশ্লেষণে এমনও বলা হয়েছে যে তারেক রহমান দেশে ফিরলে বিমানবন্দর থেকে বেরোনোর আগেই হয়তো তাকে গুলি করা হবে, অথবা কোনো জনসভায় তার উপর আত্মঘাতী হামলা চালিয়ে সেটিকে আওয়ামী লীগের প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করা হবে। দেশে ফিরলেই তার বিরুদ্ধে পুনরায় যে মামলা সব আছে সেগুলি পুনরুজ্জীবিত করা হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে, তাকে রাখা হবে হেফাজতে এবং সেই হেফাজতের ভিতরে তিনি আত্মহত্যা করতে পারেন, কিংবা হৃদরোগ নামক সাজানো নাটকের সেই হত্যাকাণ্ডের ঘটনা তো আমরা জানি। ডক্টর ইউনূস এবং তার জুলাই সন্ত্রাসের মিত্ররা, যারা কার্যত বিএনপিকে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য ব্যবহার করছে এবং তারা বিএনপিকে বলির পাঠা বানিয়ে নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করতে চাইছে। বিএনপির মধ্যম সারির নেতারা এখনো বুঝতে পারছেন না, তারা টেম্পো স্ট্যান্ড দখল করে যাচ্ছেন। তার দলকে ধ্বংস করে বা তাদের দলকে ধ্বংস করে দেওয়ার এই ছক যতটা বাইরে আছে তার চেয়ে ভেতরেও আছে, অনেক ভেতরে নেই মনে করছেন, বিএনপির ভেতরে আছে। তবে তারেক রহমানের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি বলেন তো? তার নিজের অতীত এবং তার বর্তমানটাও তার সবচেয়ে বড় শত্রু। 21শে আগস্টের ঘটনার দায় আজও তার পিছু ছাড়েনি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যেভাবে সেই হামলার পর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সমস্ত প্রমাণ আড়াল করা হয়েছে, সেই পাপ এখন তার জন্য মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আজ যদি তাকেও সেই কায়দায় হত্যা করা যায় তাহলে সরকার বলবে এটি আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের প্রতিশোধ, এবং ইউনূস সরকার নির্বিকারভাবেই নিজেদেরকে নির্দোষ হিসাবে প্রতিষ্ঠা করতে পারবে। এরই মধ্যে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল, বিভ্রান্ত এবং দিশেহারা করা কাজটি শেষ হয়েছে। সাংগঠনিকভাবে ছিন্ন বিচ্ছিন্ন দলটিকে এখন ঠেলে দেওয়া হচ্ছে এমন এক ফাঁদে যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। টেম্পো স্ট্যান্ড দখল, মব সঙ্গী হওয়া এবং অনেক লোভ, ক্ষমতার অনেক লোভ তার সামনে। সংস্কার চায় না বলে বিদেশিদেরকেও বিএনপির বিরুদ্ধ শিবিরে ঠেলে দেওয়া হয়েছে। আর মবের বিএনপিকে অংশীদার করে তাদেরকেও সন্ত্রাসের সঙ্গী হিসাবে ইতিমধ্যেই অপরাধের ভাগিদার করে ফেলা হয়েছে। লক্ষ্য করেছেন নিশ্চয়ই ব্যাপারটা। সত্য কথা হলো, ইউনূস যেহেতু এনজিওর মানুষ এবং নানা প্রকার প্রজেক্ট এবং সেসব বাস্তবায়ন করেই তিনি অভ্যস্ত। ইতিমধ্যেই মেটিকুলাস ডিজাইনে জুলাই প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে। এখন তার সামনে রয়েছে বাংলাদেশ নিয়ে 3-0 বাস্তবায়নের প্রজেক্ট। শেখ হাসিনা একটি 0, বেগম জিয়া আরেকটি 0, তারেক রহমান সর্বশেষ 0। এখন আপনি বলুন, এই 3-0 বাস্তবায়নে ইউনূস সরকার কতখানি সফল হয়েছেন আর কতটুকু বাকি আছে সফল হতে? আমার দেখা, আমার বিশ্লেষণ এবং আমার উপলব্ধি আপনাদেরকে জানালাম। আপনারা মিলিয়ে নেন প্রতিটি ঘটনাকে সামনে রেখে, দেখেন মেলে কি মেলে না।